Hello everyone, I'm Irfan Habib, currently a first second year MBBS student from AIMS Bhubaneswar, and I've cleared my NEET 2022 with a score of 685 and All India rank 594. আজ আজ আমরা যে চ্যাপ্টারটা পড়ছি চ্যাপ্টারটা হচ্ছে চ্যাপ্টার নম্বর 5, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টস। মরফোলজি কথার অর্থ হচ্ছে যে আমরা বাহ্যিক ভাবে, অর্থাৎ বাইরে থেকে কোনো একটা ফ্লাওয়ারিং প্ল্যান্ট বলতে কি বোঝানো হয়? সপুষ্পক উদ্ভিদ কারা? সপুষ্পক উদ্ভিদ আমরা যদি প্ল্যান্ট কিনলে আমরা একটু বেসিক আইডিয়া থাকে যে যতগুলো অ্যাঞ্জিওস্পার্মস রয়েছে তাদেরকে আমরা বলে থাকি সপুষ্পক, কারণ এদের মধ্যে ফুল বা ফ্লাওয়ার নামে একটা স্পেশাল অর্গান রয়েছে বলে এদেরকে ফ্লাওয়ারিং প্ল্যান্টস বলা হয়ে থাকে। তো এই ফ্লাওয়ারিং প্ল্যান্টস অথবা অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে এদের অঙ্গ সংস্থান, এটা হচ্ছে মরফোলজি। মরফোলজি কথা হচ্ছে এদের সমস্ত অঙ্গগুলি, যতগুলো অর্গান রয়েছে সেই অর্গানগুলো কিভাবে একে অপরের সঙ্গে রিলেটেড এবং কিভাবে তারা গোছানো রয়েছে। ঠিক আছে? তো এই চ্যাপ্টারে বেসিক্যালি আমরা সেই সমস্ত জিনিসগুলোই দেখবো যে প্রত্যেকটা অঙ্গ কিভাবে তার স্ট্রাকচার গুলো কিরকম, তার গঠন কিরকম, তার কাজ কি, কিভাবে তারা মডিফাই হয়ে অন্য কোনো কাজ পারফর্ম করছে। ঠিক আছে, শুরু করছি। ফ্লাওয়ারিং প্ল্যান্টস এর প্রথম অঙ্ক যেটি কি কি পড়বো আমরা এই চ্যাপ্টারে, সেগুলো হচ্ছে দা রুট অর্থাৎ মূল, তারপর আসবে স্টেম বা কাণ্ড, লিফ বা পাতা, এরপরে অর্থাৎ কিভাবে পুষ্প বিন্যাস হচ্ছে, কিভাবে ফুল, যেটা আমরা সপুষ্পক উদ্ভিদের পড়ছি তাহলে এদের ফুলের কিভাবে উম ফুলগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকছে সেই জিনিসটা দেখবো আমরা একটু। ঠিক আছে, তারপরে ফ্লাওয়ার, তারপর ফ্রুট বা ফল, ফুল তো বললাম, অ্যান্ড লাস্ট ইজ বীজ। ওকে, এবং তারপরে আমরা সেই কিছু জিনিসগুলো দেখি যে কিভাবে একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন, কিভাবে তুমি তাকে রিপ্রেজেন্ট করবে, তাই তো? কিভাবে তাকে তুমি দেখাবে যে রিপ্রেজেন্টেশন যেটাকে বলে, বর্ণনা করা। ঠিক আছে, এন্ড ডেসক্রিপশন অফ সাম ইম্পর্টেন্ট ফ্যামিলিজ, কিছু গোত্রের আমরা, উদ্ভিদ গোত্রের কিছু গোত্রের বেসিক একটা আইডিয়া আমরা এখান থেকে নেবো। ঠিক আছে, তো ফার্স্ট আমি শুরু করি যে মরফোলজি কি। তাহলে সেখানে যে বোঝা যাচ্ছে যে যদিও উন্নত উদ্ভিদদের, প্রত্যেকটা উদ্ভিদের আমরা জানি অবশ্যই প্রত্যেকটা উদ্ভিদের আকার গঠন, তাদের যে মূল কাণ্ড রয়েছে, সবকিছুর গঠন, সবকিছুর বিন্যাস, সবকিছুর সংস্থান আলাদা আলাদা প্রত্যেকটি উদ্ভিদের ক্ষেত্রে, কিন্তু তবুও কিছু কিছু জিনিস রয়েছে যেগুলো সকল উদ্ভিদ দেহের ক্ষেত্রে কমন রয়েছে। যেমন আমরা যদি বলি মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল, এই জিনিসগুলো সবারই হয়তো আলাদা রকম রয়েছে, কিন্তু ওভারঅল একটা যে গঠন, ওভারঅল একটা যে আহ উম, কাজ, সেগুলো প্রায় সেম। ঠিক আছে, তো এখনো অবধি আমরা মেইনলি আমরা প্লান্ট কিংডম যখন পড়েছিলাম, ঠিক আছে, সেখানে আমরা বেসিক্যালি কি পড়েছি, বেসিক্যালি আমরা এভাবে পড়েছি যে কিভাবে তাদেরকে মরফোলজিক্যাল ক্যারেক্টার, বাইরে থেকে আমরা ফুলের যেরকম গঠন দেখছি, বাইরে থেকে আমরা তাদের পাতা যেরকম গঠন দেখছি, যেভাবে তাদের বিভিন্ন অঙ্গ সংস্থানের বেসিসেই আমরা প্লান্ট ক্লাসিফিকেশন করেছিলাম, রাইট? সেগুলো হয়ে যায় অ্যালগি, ব্রায়োফাইট, টেরিডোফাইট। ঠিক আছে, তো সপুষ্পক উদ্ভিদের ক্ষেত্রেও, তো এখানে যখন আমরা ক্লাসিফিকেশন করি, হ্যাঁ, যখন শ্রেণীবিন্যাস করা হয় তখন একটা সাকসেসফুল শ্রেণীবিন্যাসের জন্য আমরা একটা যেগুলো সুষমভাবে করার জন্য আমাদেরকে সমস্ত টেকনিক্যাল টার্মস এবং স্ট্যান্ডার্ড ডেফিনেশন গুলো জানা দরকার। আমাদের প্রত্যেকটা টার্ম, যদি আমি বলছি যে ইনফ্লোরেসেন্স বা পুষ্পবিন্যাসের কথাটার মানে কি বোঝাচ্ছে, কত রকম হতে পারে, কি কি বর্ণ, তো সব বর্ণনা আমাদের জানা উচিত, তবে আমি তাদেরকে একটা ক্লাসিফিকেশন বা শ্রেণীবিন্যাস সঠিকভাবে করতে পারবো, তাই তো? তেমনি হয়ে গেল বীজের ক্ষেত্রে, উম, তেমনি হয়ে গেল ফলের ক্ষেত্রে, ফুলের ক্ষেত্রে। ঠিক আছে, এবং তার সঙ্গে সঙ্গে আমরা দেখেছি যে প্রত্যেকটি উদ্ভিদ সে যে পরিবেশে, তাই তো, যে পরিবেশে বসবাস করছে সেই পরিবেশে বসবাস করার জন্য, সেই পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য প্রত্যেকটি উদ্ভিদ কি করে, কিছু অ্যাডাপ্টেশন, তাই তো? এই অ্যাডাপ্টেশন গুলোর মাধ্যমে কি হয়, বেসিক্যালি আমরা যদি বলি অ্যাডাপ্টেশন বা অভিযোজন, এই অভিযোজন গুলোর ফলেই অভিযোজন এই অ্যাডাপ্টেশন বা অভিযোজন গুলোর কারণেই প্রত্যেকটি উদ্ভিদ যে কোনো একটা স্পেশাল হ্যাবিটেট বা যে কোনো একটা স্পেশাল বসবাসের মধ্যে, মনে করো আমি বললাম যে কোনো একটা উদ্ভিদ জলের মধ্যে রয়েছে, কেউ পাহাড়ি অঞ্চলে থাকে,
যেখানে খুব বেশি ঠান্ডা, কেউ মরুভূমিতে আছে সেখানে খুব বেশি গরম। তো সেখানে হয়তো তাকে গরমের হাত থেকে বাঁচার জন্য, যে কোল্ড এরিয়া আছে তাকে কোল্ড বা শীতের হাত থেকে বাঁচার জন্য জলের মধ্যে কি করে থাকলে। তো এই সমস্ত জিনিসগুলো নিজেদের মধ্যে, সেই পরিবেশের মধ্যে থাকার জন্য তারা নিজেদের মধ্যে কিছু চেঞ্জেস এনেছে, যেটাকে আমরা বলি অ্যাডাপ্টেশন বা অভিযোজন। এবং সেটা হতে পারে অভিযোজনের একটা কারণ হতে পারে, একটা কারণ হতে পারে যে সেই পরিবেশে থাকার জন্য। আরেকটা অ্যাডাপ্টেশনের কারণ হতে পারে যে সে কোন একটা প্রিডেটর বা কোন একটা শিকারীর হাত থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, প্রোটেকশন, রক্ষা, বা নিজের খাবারকে সংরক্ষণ করে রাখা, বা মনে করো যেগুলো, যে উদ্ভিদগুলো নিজেরা খাবার তৈরি করতে পারে না, অন্য উদ্ভিদের সাহায্য নিচ্ছে, তো ক্লাইম্বিং, বিভিন্ন কারণে তারা নিজেদের বিভিন্ন বডি পার্ট, সেটা হয়ে যাক কাণ্ড, সেটা হয়ে যাক মূল, এই সমস্ত জিনিসগুলো চেঞ্জেস বা চেঞ্জ আনে, সেটাই আমরা বলছি অ্যাডাপ্টেশন বা অভিযোজন। ঠিক আছে, ওকে। এখানে বেসিক্যালি এটা বলা আছে যে গাছের কি কি পার্টস হয়, তো গাছের কি কি পার্টস একটা বেসিক আইডিয়া এখান থেকে দেখে নাও। পার্টস অফ ফ্লাওয়ারিং প্লান্টস, একটা সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশের কথা যদি বলি, তাহলে প্রথম যে দুটো মেইনলি আসে সেটা হচ্ছে শুট সিস্টেম আর রুট সিস্টেম, অর্থাৎ মূলতন্ত্র, মূলতন্ত্র অ্যান্ড বিটপ্তন। ঠিক আছে, যেখানে শুট সিস্টেম বা বিটতন্ত্রের মধ্যে কি কি আসছে: ফ্লাওয়ার বা ফুল, ফ্রুট বা ফল, স্টেম বা কাণ্ড, লিফ বা পাতা। এটা হচ্ছে পাতা, হচ্ছে সবুজ সেই অংশটা, যে অংশটা আমাদের খাবার তৈরি করতে হেল্প করছে। স্টেম হচ্ছে এই সমস্ত পাতাগুলোকে ধরে রাখছে, পাতা ফল ফুল দিয়ে। ঠিক আছে, কাণ্ড, ফ্রুট হচ্ছে সেই ফ্রুট যার মধ্যে মানে ফার্টিলাইজেশন প্রোডাক্ট বলতে পারে, নিষেকের পরে তৈরি হয়েছে, যেটা বংশ বিস্তারে সাহায্য করবে। আর ফুল থেকে আমরা জানি ফুলই পুরো এই প্রক্রিয়া বা নিষেক প্রক্রিয়া হেল্প করছে। ঠিক আছে, দেন টকিং অ্যাবাউট নোড বা পর্ব। পর্ব হচ্ছে সেখান থেকে, যেখান থেকে একটা ফুল নয়তো একটা পাতা বেরোয়। ঠিক আছে, আর দুটো নোডের মধ্যে জায়গাটিকে আমরা বলি ইন্টারনোড, পর্ব মধ্য। ঠিক আছে, বাড বা মুকুল, যে অংশগুলো থেকে নতুন একটা ফুল বা উম, পাতা বেরিয়ে আসে। ঠিক আছে, সরি, পাতা হচ্ছে মানে নোড বা পর্ব থেকে হতে পারে একটা কাণ্ড বেরিয়ে আসতে পারে, মানে একটা পাতা ধরে রাখতে পারে সে, অথবা সেখান থেকে একটা ফুল বেরোতে পারে। মুকুল মেইনলি ফুলের, সেখান থেকে মেইনলি ফুলই বেরোয়। ঠিক আছে, আর যদি বলি মূল তন্ত্রের ব্যাপার, তাহলে মূল তন্ত্রের মধ্যে বেসিক্যালি আমরা রুট সিস্টেম বেসিক্যালি পড়বো, যে প্রাইমারি রুট বা প্রাথমিক মূল, সেকেন্ডারি রুট বা গৌণ মূল, এই সমস্ত গুলো আমরা রুটের মধ্যে, মূলের মধ্যে আলাদা করে পড়বো। এখানে বেসিক্যালি শুধু এইটুকু দেখো যে ফ্লাওয়ারিং প্লান্টস কি কি পার্ট হয়। অলরেডি তোমরা জানো ফুল ফল কাণ্ড মূল। ঠিক আছে, তবু একটা বেসিক আইডিয়া। ওকে, ইন মেজরিটি অফ ডাইকটিলেডন্স প্লান্ট, তো বেশিরভাগ যদি আমরা দ্বিবীজপত্রী উদ্ভিদদের দেখি, তো তাদের ক্ষেত্রে একটা জিনিস খুবই কমন, সেটা হচ্ছে যে আমরা জানি যখন উদ্ভিদ নিষেকের হয়, মানে নিষেকের ফলে জাইগোট থেকে দুটো অংশ থাকে, এরকম দুটি অংশ থাকে একটা মাথার, সেটা আমরা বলে থাকি, একটা হচ্ছে রেডিকাল। ওকে, তো এই রেডিকাল পার্ট যেটা সেই সানলাইটের অপোজিটে গ্রোথ করছে, সানলাইটের অপোজিটে যে পার্টটা গ্রোথ করে সেটা হচ্ছে রেডিকাল। এখান থেকে পুরো রুট সিস্টেমটাই, আর্থের রেডিকাল আর রুট, এখান থেকে পুরো রুট সিস্টেম সৃষ্টি হচ্ছে, যেটা এখান থেকে ডিরেক্ট এলংগেশন হয়ে তৈরি হয়, সেটাকে আমরা বলি প্রাইমারি। ঠিক আছে, আর এখান থেকে যখন অন্য অন্য শাখারা তৈরি হতে শুরু করে, এই যে এবার যখন ল্যাটারালি পার্শ্ববর্তী যে শাখাগুলো তৈরি হতে শুরু করে, এই শাখাগুলো তখন প্রথমে আসবে সেকেন্ডারি রুট, তারপর সেখান থেকে আরো শাখা, সেগুলো টার্সিয়ারি রুট, আবার শাখা, এরকম করে গঠিত হচ্ছে। তো এইখানে আমরা এইটুকু বুঝতে পেরেছি যে সেখন দ্বিবীজপত্রীদের ক্ষেত্রে রেডিকাল থেকে, হ্যাঁ না, প্লিমিউল বা প্লিমিউল থেকে আমরা জানি শোধ সিস্টেম, আর রেডিকাল থেকে রোড সিস্টেম। এই রেডিকাল থেকে যেটা ডাইরেক্ট এলংগেশন হয়, যেটা সরাসরি বেরিয়ে এলো, হ্যাঁ না, মাটির ভিতরে বাড়তে শুরু করলো, সেটা হচ্ছে প্রাথমিক মূল। তারপর সেখান থেকে পার্শ্বীয় মূলগুলো, যেমন গৌণ মূল, প্রগৌণ মূল, সেকেন্ডারি টার্সিয়ারি রুট। ঠিক আছে, এই সমস্ত রুট গুলো মিলিয়ে পুরো রুট সিস্টেমটাকে তৈরি করে। ঠিক আছে, বেসিক্যালি এবার এখানে রুট সিস্টেমের মধ্যে দুটো টাইপস রয়েছে, দু টাইপস রয়েছে, কি কি বলবো। রুটে আমরা অলরেডি যেমন বললাম যে রুট হতে পারে প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি, কোয়াটারনারি, আরো লাভলা। তো প্রাইমারি রুট বা যেটা একদম মুখ্য বা প্রাথমিক মূল, ঠিক আছে, সেই মূলটি থেকে
সেই মূলটি এবং তার যে শাখাগুলো, আমি কিন্তু টার্সিয়ারি বা সেকেন্ডারি কথা বলছি না, তার ছোট মোটো যে শাখাগুলো রয়েছে সেগুলো মিলে যে রুট সিস্টেম তৈরি করে সেটা হচ্ছে ট্যাপ রুট, প্রাথমিক মূল এবং তার শাখা প্রশাখাগুলো। ঠিক আছে, এখানে যেমন সেটাই দেখানো হয়েছে। আমি যে দেখো একটা শুধু মেন মূল রয়েছে, সেখান থেকে বাকিটা আছে। দেখো একটা প্রাইমারি রুট রয়েছে, সেখান থেকে সেকেন্ডারি রুট, টার্সিয়ারি রুট, এই সমস্ত শাখা প্রশাখা গুলো বেরিয়েছে, এটা হচ্ছে ট্যাপ রুট সিস্টেম। আর একটা রুট সিস্টেম হতে পারে যেটা আমরা দেখতে পাই একবীজপত্রীদের ক্ষেত্রে। একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে কি হয় যে সেখানে একটা বেসিক্যালি রেডিকাল বেরিয়ে আসে, রেডিকাল থেকে একটা সরাসরি প্রাইমারি রুট বেরিয়ে আসে। বাট এখানে একটা জিনিস মনে রাখার, যে এই প্রাইমারি রুটটা কিন্তু বেশি দিন থাকে না, তো এটা শর্ট লিভড, এবং এইটা শর্ট লিড এন্ড ইট ইজ রিপ্লেসড বাই, তো কিছু সময়ের মধ্যে এটা কি হয়ে যায়, প্রাইমারি রুট বা প্রাথমিক রুটটা সেখান থেকে ক্ষণজীব, খুবই ক্ষণজীবী হওয়ার কারণে প্রতিস্থাপিত হয়ে যায়। কি দিয়ে প্রতিস্থাপিত হয়? অসংখ্য সূত্রাকার বা লার্জ নাম্বার অফ রুটস, অসংখ্য ছোট ছোট সূত্রাকার মূল দিয়ে এভাবে এরা রিপ্লেস হয়। তো এখানে কোনো মেইন বা প্রাইমারি রুট বলে কিছু নেই, এখানে প্রাইমারি রুট ক্ষণজীবী হয়, কিছু সময় পর প্রাইমারি প্রাইমারি প্রাথমিক মূলটি প্রতিস্থাপিত হয় অসংখ্য ছোট ছোট মূলের দিয়ে। ঠিক আছে, এবং এই যে পুরো মূলতন্ত্রটা তৈরি হলো এই ছোট ছোট সূত্রাকার মূলগুলো দিয়ে, সেটা হচ্ছে ফাইব্রাস সিস্টেম বা গুচ্ছ মূলতন্ত্র। ট্যাবলেট সিস্টেম যেটা ছিল প্রধান মূলতন্ত্র, মানে এখানে একটা প্রধান বা মুখ্য রুট রয়েছে, এখানে তো এরকম কিছু নেই, এখানে পুরো একটা গুচ্ছ রয়েছে মূলে, তাই হচ্ছে গুচ্ছ মূল। ঠিক আছে, এবার আরো কিছু প্লান্ট রয়েছে, কিছু কিছু উদ্ভিদ রয়েছে, যেমন মনে করো ঘাস বা মনস্টেরা বা বট জাতীয় গাছেরা, এদের ক্ষেত্রে রুট শুধুমাত্র ভ্রূণমূল বা রেডিকাল থেকে বেরোয় না। রেডিকাল বা ভ্রূণমূল যেটা তোমরা বলছো, ঠিক আছে, সেখান থেকেই শুধুমাত্র মূল বেরিয়ে আসছে না, রেডিকাল থেকেই বেরোয় না, সেখানে অন্যান্য পার্টস থেকেও বেরিয়ে আসতে পারে, হয়তো কাণ্ড থেকে বেরোলো। তো অন্যান্য পার্টস থেকে যে সমস্ত মূলগুলো বেরিয়ে আসে, মূল ভ্রূণ মূল থেকে না বেরিয়ে, রেডিকাল থেকে না বেরিয়ে, যদি গাছের অন্য যে কোনো অংশ থেকে যদি কোনো একটা মূল বেরিয়ে আসে, সেটাকে আমরা বলে থাকি অ্যাডভেন্টিসিয়াস মূল বা অস্থানিক। এখন আমি জাস্টিফাই করছি, অস্থানিক মানে ও স্থানচ্যুত হয়ে গেছে, ওর স্থান, এক্সাক্ট স্থান হচ্ছে ও ভ্রূণমূল থেকে তৈরি হওয়ার কথা ছিল, ভ্রূণমূল থেকে না হয়ে অন্য অংশ থেকে তৈরি হচ্ছে, তাই এর নাম হচ্ছে অস্থানিক মূল। ঠিক আছে, এবার এইটুকু তো বুঝে গেছো। তো এবার এখান থেকে বলো, এই যে ট্যাপ রুট সিস্টেম বা এই যে প্রধান মূলতন্ত্র রয়েছে, এর কাজ কি হতে পারে? এর বেসিক্যালি কাজ হচ্ছে গাছের অ্যাবজর্পশন বা শোষণে হেল্প করা, কার? বিভিন্ন জল, জল, বিভিন্ন জল কি জল, তার সঙ্গে বিভিন্ন খনিজ লবণগুলো, মিনারেলস, এদের শোষণ করা। ঠিক আছে, দেন অ্যাঙ্করেজ বা উদ্ভিদকে দেখো, উদ্ভিদে যদি মূল না থাকতো তাহলে উদ্ভিদ কিভাবে থাকতে পারতো? উদ্ভিদের মূল রয়েছে বলে ও মাটির সঙ্গে উদ্ভিদকে বেঁধে রাখছে, দৃঢ়ভাবে আবদ্ধ করতে হেল্প করছে, তাহলে অ্যাঙ্করেজ বা আবদ্ধ করার একটা হয়ে গেল। দেন কিছু কিছু উদ্ভিদ রয়েছে যারা নিজেদের মূলের মধ্যে খাদ্য সঞ্চয় করে রাখে, যেমন আলু। ঠিক আছে, তো এই সমস্ত ক্ষেত্রে এরা ফুড ম্যাটেরিয়াল কেও রিজার্ভ করছে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি নিয়ন্ত্রক বা প্লান্ট গ্রোথ রেগুলেটরস, পিজিআর। তো উদ্ভিদ বৃদ্ধি নিয়ন্ত্রকের সংশ্লেষ করা। ঠিক আছে, এখানে বেসিক্যালি কিছু ছবি দেওয়া আছে যেখানে দেখানো হচ্ছে প্রধান মূলতন্ত্র বা ট্যাব রুট সিস্টেম, ফাইব্রাস রুট বা ফাইব্রাস রুট সিস্টেম বা গুচ্ছ মূলতন্ত্র, অ্যাডভেন্টিসিয়াস বা অস্থানিক মূল। ঠিক আছে, এবার আমরা মূলে এতক্ষণ বেসিক্যালি পড়লাম যে কত রকমের মূলতন্ত্র হতে পারে, বেসিক বেসিক কি কি মূল রয়েছে, বাট ওভারঅল একটা মূলের গঠন, যে মূলের বিভিন্ন রিজিয়ন গুলো রয়েছে, ঠিক আছে, দেন ওদের কিভাবে বিভিন্ন রিজিয়ন গুলো বা বিভিন্ন অংশগুলো মূলের কি কি কাজ করছে, সবগুলো বেসিক্যালি পড়ো। তো প্রথম আসি
মূলের বিভিন্ন অঞ্চলগুলো কি কি রয়েছে? প্রথমে জানো এর তিনটে অঞ্চল রয়েছে। একদম টপে রয়েছে স্থায়ী অঞ্চল, যেটাকে আমরা বলছি রিজন অফ ম্যাচুরেশন। দেন বর্ধনশীল অঞ্চল, রিজন অফ এলংগেশন, যেখান থেকে মেইন বৃদ্ধিটা হয়ে থাকে। এবং লাস্ট পার্ট, যেখান থেকে মেইনলি এই এলংগেশন হওয়ার জন্য তো সেলের ডিভিশন বা বিভাজন হতে হবে, তাই তো? তো সেই বিভাজন ক্ষম অঞ্চল কোনটা, সেটা হচ্ছে এই থার্ড রিজন অফ মেরিস্টেমেটিক। ওকে। আর একদম পিঠের মধ্যে বলে, একদম মাথার মধ্যে যে পার্টটা থাকে, সেই পার্টটাকে আমরা বলে থাকি রুট ক্যাপ বা মূল, মূলত্র। ঠিক আছে। তো বেসিক্যালি এটুকু লিখে রাখি যে উদ্ভিদ মূলের চারটি অঞ্চল, বেসিক্যালি চারটি অঞ্চল বা তিনটি মেন অঞ্চল এবং একটা পার্ট থাকে, সেটা হচ্ছে মূলত্র বা রুট ক্যাপ। প্রত্যেকটা স্পেসিফিক ফাংশন কি, প্রত্যেকটা স্পেসিফিক ফিচার কি আমরা পড়ছি, দেখো। তো একদম অ্যাপেক্সে বা একদম শীর্ষে এসে দেখো একটা টুপির মতো, টুপির মতো একটা আবৃত থাকে, যেটাকে আমরা বলি মূলত্র। এবার যখন উদ্ভিদ মূল যখন মাটির মধ্যে দিয়ে, যখন মূল মাটির মধ্যে দিয়ে অগ্রসর হওয়া শুরু করে, তখন এই মূলত্রটা কি করে, উদ্ভিদের এই যে একদম টিপ পার্টে যদি দেখো, এই জায়গাটা রিজিয়ন অফ মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি বা যেখানে বিভাজন হচ্ছে মেনলি, তো এই অংশটা খুবই নরম হয়। তো যদি যখন ও মাটির মধ্যে যে অগ্রসর হয়, তাহলে সেই অঞ্চলটাকে রক্ষা কে করছে, মেনলি মূলত্র বা রুট ক্যাপ। দেন তার সঙ্গে আমরা যদি দেখি আহ আরো কিছু কাজ রয়েছে, যেমন ও কি করছে, এই মূলস্থ অংশটা কি করছে, যেমন মাটির হাত থেকে তোমাকে বাঁচাচ্ছে সেই অঞ্চলটা থেকে, সেরকম ভাবে বিভিন্ন প্যাথোজেনের হাত থেকেও রক্ষা করছে। ঠিক আছে। অ্যান্ড এর ঠিক পরেই ফিউ মিলিমিটার অ্যাবভ দ্য রুট ক্যাপ, মূলস্থ কিছু মিলিমিটার উপর যদি দেখো এই পার্টটা, ঠিক আছে, এই পার্টটা, এই পার্টটা হচ্ছে সেই অঞ্চলটা যেটা খুবই স্মল, ভেরি খুবই ছোট, থিন ওয়ার্ল্ড উইথ গ্যাস প্রোটোপ্লাজম। কারণ আমরা জানি মেরিস্টেমেটিক অ্যাক্টিভিটি যেখানে বিভাজন হয়, সেই সমস্ত কোষগুলো, সেই কোষগুলো যেহেতু খুব তাড়াতাড়ি বিভাজন করছে, তাহলে এদের যে সেল ওয়ালটা হবে বা এদের যে প্রাচীর হবে, সেটা খুব বেশি দৃঢ় হবে না, অবশ্যই পাতলা হবে। কারণ পাতলা প্রাচীর বিশিষ্ট হবে বলেই এরা তাড়াতাড়ি তাড়াতাড়ি নিজেদের মধ্যে বিভাজন করতে সক্ষম। এবং সাইটোপ্লাজমও খুব বেশি একদম, কারণ সাইটোপ্লাজমের মধ্যে অনেক বেশি আরএনএ প্রোটিন সিনথেসিস হচ্ছে, সেল খুব অ্যাক্টিভ, রাইট? সেল খুবই অ্যাক্টিভ, তাড়াতাড়ি বিভাজন করছে, তাহলে খুবই ডেন্স বা পূর্ণ একটা সাইটোপ্লাজম পাবে। তার সঙ্গে পাতলা প্রাচীর বিশিষ্ট ছোট ছোট সেল দেখা যায়। ঠিক আছে। এবং এরা খুব তাড়াতাড়ি বিভাজন করতে সক্ষম। এই রিজিয়নের ঠিক উপরের অংশ যদি দেখি, উপরের স্তরগুলো যদি দেখি, সেই স্তরের সেলগুলো অলরেডি ডিভিশন হয়ে গেছে। এবার সেখানে সেলগুলো কি করছে, সেলগুলো সেখানে এলংগেট হচ্ছে, এবং এই অঞ্চলটা হচ্ছে মেইনলি রেসপন্সিবল ফর গ্রোথ অফ দ্য রুট। রুটে যদি বলা যে রুট লেংথ কিভাবে বাড়ছে, সেই লেংথ বাড়ার কারণ কি, লেংথ বাড়ার কারণ বা দৈর্ঘ্য বাড়ার কারণটা মেইনলি হচ্ছে এই নেক্সট রিজন, যেটাকে আমরা বলি রিজন অফ এলংগেশন বা বর্ধনশীল অঞ্চল। সেখানে কোষেরা কি হচ্ছে, মেইনলি কোষেরা এখানে বৃদ্ধি পাচ্ছে বা কোষেরা এখানে দৈর্ঘ্যে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে। বর্ধনশীল অঞ্চল বা রিজন অফ এলংগেশনের ঠিক পরে, একদম ওর বর্ধনশীল অঞ্চলের কোষগুলো এবার কি হচ্ছে, বর্ধনশীল অঞ্চলের কোষগুলো আমরা জানি ধীরে ধীরে কি হবে, এই অঞ্চলের কোষগুলো ডিফারেন্সিয়েট বা এরা নিজেদের মধ্যে বিভেদ হতে শুরু করবে, বিভাজিত হতে শুরু করবে, এবং ধীরে ধীরে এটা পরিণত হতে শুরু করে। যখনই এই সেলগুলো কমপ্লিট রূপে পরিণত হয়ে যায়, তখন ওই জন্য আমরা দেখতে পাই যে রিজন অফ এলংগেশনের একদম প্রক্সিমালে, একদম উপরের অংশটা কি রয়েছে, রিজন অফ ম্যাচুরেশন বা স্থায়ী অংশ। এখানে আর কোনো সেল ডিভিশন হচ্ছে না, সেলের এলংগেশন বা বৃদ্ধিও হচ্ছে। ঠিক আছে। এখানে এরা পুরোপুরি পরিণত হয়েছে এবং এটা ডিফারেন্সিয়েশন হচ্ছে বিভিন্ন কাজে, যেমন সেখান থেকে রুট হেয়ার নামে একটা জিনিস বেরিয়েছে, দেখো। কিছু কিছু এই অঞ্চলে কিছু কিছু সেল, যেটাকে আমরা বলে থাকি এপিডার্মাল সেল বা ত্বকীয় কোষ, ত্বকের মধ্যে থাকে, এরা হলো ত্বকীয় কোষ বা এপিডার্মাল সেল। এই সেলগুলো কি করে, খুবই পাতলা, খুবই সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম, নরম এবং সূত্রাকার একটা, সূত্রাকার কিছু গঠন বেরিয়েছে, যেগুলোকে আমরা বলে থাকি রুট হেয়ার বা মূলরোম।
এবং এই মূলরোমের মেইন কাজ কি, মূলরোম গুলো খুবই পাতলা পাতলা হয়ে থাকে এবং সংখ্যা অনেক বেশি। তো এরা ইনক্রিজ করে সারফেস এরিয়াকে, বা এরা পৃষ্ঠ সারফেস এরিয়াকে বাড়িয়ে দেয়। সারফেস এরিয়া যদি বেশি হয় তাহলে বেশি বেশি জল এবং বেশি বেশি খনিজ লবণ সেখান থেকে শোষণ হতে পারে। ঠিক আছে, তো এই অবধি আমরা মেইনলি একটা মূলের আইডিয়া পেয়ে গেলাম। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে স্টেম বা কাণ্ড। বেসিক্যালি তোমার বলি আমি যে কাণ্ড কি, তোমরা কি বলবো যে কাণ্ড হচ্ছে মাটির উপরে সেই অংশটা যেখানে মেইনলি পাতা, ফুল, ফল সবকিছুতে এই অংশটাতেই হয়ে থাকে, তাই তো? এবং আমরা অলরেডি আমাদের ছবিটাকে দেখেছি, আমরা যে কিছু কিছু জায়গায় যে কাণ্ডের যে অংশগুলো থেকে পাতা বেরিয়ে আসে সেগুলোকে আমরা পর্ব বলে থাকি। দুটো পর্বের মাঝখানে অংশ করে আমরা বলে থাকি ইন্টারনাল বা পর্ব মধ্য। এবং এর মধ্যে কিছু কিছু বার্ড বা মুকুলও দেখা যায়। ঠিক আছে, তো বেসিক্যালি কাণ্ডের কথা যদি বলি, তো প্রথম কোশ্চেন হচ্ছে তোমরা কিভাবে একটা কাণ্ডকে মূল থেকে আলাদা করবে। আমি তোমাকে দিলাম, দিয়ে বললাম এটা কাণ্ড না মূল, বলো তুমি কি দেখে বলবে? তো থিংস, প্রথম জিনিস যেটা মনে রাখা উচিত তোমাদের যে কাণ্ড বা স্টেম হচ্ছে বিটপ অক্ষ বা শুট সিস্টেম যেটা রয়েছে তোমাদের, বিটপ অ্যাক্সিস, শুট অ্যাক্সিস, সেই শুট অ্যাক্সিসের অ্যাসেন্ডিং পার্ট, যেটা ঊর্ধ্বমুখী অংশ, এটা ঊর্ধ্বমুখী অংশ, যার মধ্যে মেইনলি তুমি যদি দেখো, যার মধ্যে মেইনলি তোমার কি আছে, ফুল, ফল, পাতা এবং ব্রাঞ্চেস। এবং এটা যদি বলি যে কোত্থেকে এর ডেভেলপ বা কোত্থেকে তৈরি হচ্ছে, তো মেইনলি অংশটা বেরোচ্ছে হচ্ছে ভ্রূণ মুকুল থেকে বা প্লিমিউল থেকে, প্লিমিউল বা ভ্রূণ মুকুল। তো মেইনলি এই বেসিক্যালি কাণ্ডের মধ্যে কিছু কিছু অংশ রয়েছে যেখান থেকে এই ফুল, ফল বা পাতা যে সমস্ত বেরিয়ে আসছে, সেই অংশগুলো, স্পেসিফিক অংশগুলোকে আমরা বলে থাকি নোড বা পর্ব। দ্য রিজিয়ন অফ দ্য স্টেম হোয়ার লিভস আর বর্ন, যেখান থেকে পাতা বেরিয়ে আসে। ঠিক আছে, আমরা পরে দেখবো যে এই অংশ থেকে ফুলগুলো বেরিয়ে আসে। ঠিক আছে, তো এই পাতা যেখানে অংশগুলো থেকে বেরিয়ে আসে সেটা হচ্ছে নোড। আর তুমি যদি দেখো কাণ্ড আর নোডের মধ্যে, মানে কাণ্ড আর পাতার মধ্যে একটা অংশ থাকে, এই অ্যাঙ্গেলটার মধ্যে, এখান থেকে কিন্তু একটা মুকুল বা বাড বেরিয়ে আসে, যেটা পরবর্তীকালে ফ্লাওয়ারে কনভার্ট হয়। এটা পরে দেখবো। আপাতত বোঝো যে কাণ্ডের যে অংশ থেকে মেইনলি পাতাটা বেরিয়ে আসছে সেই অংশগুলোকে বলতে থাকি আমরা নোড বা পর্ব। আর দুটি পর্বের মাঝখানের অংশটিকে আমরা কি বলে থাকি, সেটা হচ্ছে পর্ব মধ্য বা ইন্টার। ঠিক আছে, হলো, এটা লেখা আছে। হ্যাঁ, এবার স্টেমের মধ্যে বার বা মুকুল থাকে, যেগুলো হতে পারে তুমি যদি দেখো, বার একদম টার্মিনাল বা একদম, হতে পারে যে মুকুলগুলি অগ্রমুকুল একদম শীর্ষের মধ্যে রয়েছে, একদম অ্যাপেক্স এর মধ্যে টার্মিনাল রিজনে, অথবা হতে পারে সাইডে কাক্ষিক মুকুল যেগুলোকে বলে থাকি। তাহলে টার্মিনাল বা অগ্রমুকুল এবং কাক্ষিক বা অ্যাক্সিলারি বার দেখা যায়। সিস্টেম ইজ জেনারেলি গ্রিন ওয়েন ইয়াং এন্ড লেটার ওপেন বিকাম। প্রথমের দিকে যদি তুমি দেখো, প্রথমের দিকে এই স্টেম গুলো, ঠিক আছে, প্রথমের দিকে এই স্টেম গুলো বা কাণ্ড প্রথমের দিকে কি হয়, প্রথমে ছোটবেলাতে এটা গ্রিনই থাকে। পরে ধীরে ধীরে যখন বড় হতে শুরু করে তখন আমরা জানি এদের মধ্যে অনেক বিভেদ বা ডিফারেন্সিয়েশন হয়, আলটিমেটলি পুরি পুরো স্টেমটা কিরকম হয়ে যায়। কারণ তখন ফটোসিনথেসিসের মেইন কাজটা সালোক সংশ্লেষ পুরোটাই পাতা করে, তখন আর কাণ্ডের দরকার হয় না। তাই কাণ্ডটা তখন মেইনলি হচ্ছে রক্ষা বা এবং আহ and দাঁড়িয়ে থাকতে হেল্প করে তো, এবং প্রোটেকশন হাত থেকে হেল্প করতে। সেই সময় মেইনলি এরা ব্রাউন কালার, বাদামি রঙের হয়ে যায়, কাস্টাল হয় খুব বেশি। ঠিক আছে, কাস্টাল হয়ে যায়, উডি অ্যান্ড ডার্ক ব্রাউন, বাদামি বর্ণের। মেইন ফাংশন যদি বলি যে স্টেমের বা কাণ্ডের কাজ বলো, তো এর মেইন কাজ হচ্ছে স্প্রেডিং আউট ব্রাঞ্চেস, শাখা পোশাখা সৃষ্টি করা। যে শাখা পোশাখা গুলো মেইনলি পাতা, ফুল, ফল এগুলোকে ধরে থাকবে, ধারণ করে। ঠিক আছে, কি কন্ডাক্ট করে, স্টেমের মধ্যে দিয়ে কি পাস করে, যদি স্টেমের মধ্যে কি চলছে, তো ইট মেইনলি কন্ডাক্টস ওয়াটার বা জল, মিনারেল বা খনিজ লবণ, এবং ফটোসিনথেসিস বা সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় উৎপন্ন যে খাদ্যগুলো রয়েছে সেগুলোকে পরিবহন করে। তো একটা হয়ে গেল এই সমস্ত ফুল, ফল, পাতা ধরে রাখা। তার সঙ্গে সঙ্গে জল, খনিজ লবণ যেগুলো মূল শোষণ করেছিল, এবং পাতার মধ্যে যে সমস্ত সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি হচ্ছে
সেগুলো পরিবহন করা বোথ ডিরেকশনে। ঠিক আছে। এবার কিছু কিছু স্পেশাল টাইপের কাণ্ড রয়েছে, স্পেশাল টাইপ অফ স্টেমস বা কিছু স্পেশাল কাণ্ড রয়েছে, যে বিশেষ ধরনের কাণ্ড যেগুলো কি করে, যে এরা খাদ্য সঞ্চয় করতে পারে, এরা সাপোর্ট বা আরোহণে, প্রোটেকশন বা প্রতিরক্ষা আত্মরক্ষায় হেল্প করে, এবং ভেজিটেটিভ প্রোপাগেশন যেটাকে আমরা বলি অঙ্গজ জনন, সেই জনন প্রক্রিয়া। আমরা জানি অনেক এরকম গাছ রয়েছে যেগুলো শুধু শুধু কাণ্ড পুঁতে দাও, সে কাণ্ড থেকে তুলে নতুন একটা গাছ তৈরি আসে, দেখেছি আমরা। তো এই প্রক্রিয়াটা হচ্ছে ভেজিটেটিভ প্রোপাগেশন, ঠিক আছে, অঙ্গজ জনন। ওকে, এই সমস্ত কিছুতে কাণ্ডই হেল্প করে। তা প্রথমে যে কোশ্চেনটা বলেছিলাম যে কাণ্ডকে তোমরা মূল থেকে কিভাবে আলাদা করবে, তো মেইন অ্যান্সার তোমাদের যেটা হবে সেটা হলো, দেখো সবুজ রং দিয়ে তুমি বলতে পারবে না, অনেক, কারণ বড় হয়ে গেলে কাণ্ড তো বাদামি রঙের হয়ে যাচ্ছে। তো সবুজ রং দিয়ে বলতে হবে মেইনলি। এটা হচ্ছে যে কাণ্ডের মধ্যে মূল, সরি, কাণ্ডের মধ্যে পর্ব, পর্ব মধ্য, নোড, ইন্টার নোডস, এই সমস্ত দেখা যাবে, যেটা মূলের মধ্যে কোনোদিনই পাওয়া যাবে না। ঠিক আছে। অন্যদিকে মূলের মধ্যে রুট হেয়ার পাওয়া যাবে, যেটা এখানে পাওয়া যাবে। ঠিক আছে। তাহলে দুটো পার্ট অলরেডি আমাদের হয়ে গেল, একটা হচ্ছে মূল আর একটি হচ্ছে কাণ্ড। এবার আমাদের নেক্সট পার্টটা দেখছি, সেটা হচ্ছে লিফ বা পাতা। হুম। তো লিফ বা পাতা বলতে তোমরা কি বোঝো? ছোটবেলা থেকে পড়ে আসছি যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া পাতার মধ্যে হয়ে থাকে, পাতা সবুজ রঙের হয়, তাই তো? তো বেসিক্যালি লিফ বা পাতা হচ্ছে স্ট্রাকচার বর্ন স্টেম, কাণ্ড থেকে উৎপন্ন একটা, কাণ্ড থেকে সৃষ্ট, ল্যাটেরাল বা পার্শ্বীয়, লিনারলি ফ্ল্যাটেন্ড, সাধারণত চ্যাপ্টা গঠনে, চ্যাপ্টা একটা গঠন, এটা হচ্ছে পাতা। তো ডেভেলপস এট দ্য নোড অ্যান্ড বিয়ার্স আ বাড ইন ইটস এক্সিস। তোমরা যদি দেখো এই কাণ্ডের পর্ব থেকে আহ কোত্থেকে এটা উৎপন্ন হয়, এটা ডেভেলপস মেইনলি ফ্রম নোড বা পর্ব থেকে। আর আমরা বলেছিলাম যে কাণ্ড আর এই পাতা, দেখো এই বার থেকে বেরিয়ে, নোড থেকে বেরিয়ে এসে পাতাটা, তো এর এই অ্যাক্সিলটা, এই যে অ্যাক্সিল বলতে বোঝায় এই কাণ্ড আর এর মেইন অ্যাক্সিসের মধ্যে, এই যে এইটা এটা হলো অ্যাক্সিল। সেই অ্যাক্সিলের মধ্যে মেইনলি কি থাকে, আমি অলরেডি বলেছিলাম তোমাদেরকে, অ্যাক্সিলের মধ্যে কিছু ধরে রাখে, সেটা হচ্ছে নোড বা, সরি, বাড বা মুকুল। তো এই মুকুল গুলো মেনলি কোথায় থাকছে, অ্যাক্সিল, কক্ষ। ঠিক আছে। তো সেই কক্ষ থেকেই অ্যাক্সিলারি বার্ড লেটার ডেভেলপস, এই যে অ্যাক্সিলের মধ্যে যে বার্ডটা দেখতে পাচ্ছি, অ্যাক্সিলের মধ্যে যে বার্ড, সেটা হচ্ছে অ্যাক্সিলারি বার্ড। কক্ষের মধ্যে যে মূল মুকুলটা থাকে সেটাকে আমি বলি কাক্ষিক মুকুল। আমি অলরেডি বলছি দু টাইপের মুকুল, অগ্রমুকুল, কাক্ষিক মুকুল। তো সেই কাক্ষিক মুকুলটাই পরবর্তী ক্ষেত্রে এটা ডেভেলপস ইনটু ব্রাঞ্চ, সেখান থেকে অনেক অনেক ব্রাঞ্চ হতে। ঠিক আছে। Leaves originate from shoot apical system and arrange in apophysis. এবং পাতাগুলো যদি দেখো, পাতাগুলো এরকম রয়েছে, পাতা কি হয়েছে, শুট হচ্ছে শুট অ্যাপিকাল মেরিস্টেম, বা যেটাকে তোমরা বলে থাকো যে উদ্ভিদের বিটপ অংশের যে অগ্র ভাজক কলাগুলো রয়েছে, যে মেরিস্টেম গুলো রয়েছে, সেই মেরিস্টেম গুলো বা সেই ভাজক কলাগুলি, তারা কি করে পাতা উৎপন্ন করে। এবং এটা একটা অ্যাক্রোপিটাল ম্যানার বা অগ্রোন্মুখ, মানে কিরকম, প্রথমে যারা সব থেকে বয়স্ক তারা নিচের দিকে থাকবে, অর্থাৎ এখানে যত ইয়াং আসবে, ইয়াংরা তত বেশি উপরের দিকে, তাই তো? এইটাই হচ্ছে প্যাটার্ন বেসিক্যালি। দে আর মোস্ট ইম্পর্টেন্ট ভেজিটেবল অর্গানস ফর ফটোসিনথেসিস। এবং ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি যে এদের মেইন কাজ কি, ফটোসিনথেসিস করা বা সালোক সংশ্লেষ করা। ঠিক আছে, তাই হচ্ছে মূল কাজ পাতা। এবার যদি পাতার স্ট্রাকচার বা গঠনের কথা বলি, তো পাতার একটা আদর্শ পাতা তিনটি অংশ নিয়ে গঠিত। সেগুলো কি কি, বেস, পেটিওল এবং ল্যামিনা। অর্থাৎ পত্রমূল, পত্রবৃন্ত এবং পত্রফলক। এই গঠন, এই পার্টটাতে, এটা পাতা। তো পাতার এই যে ডিজাইনটা রয়েছে, এটা পুরো হচ্ছে তোমার পেটিওল বা যেটাকে বলি পত্রবৃন্ত। আর একদম যে বেস রয়েছে, এখান থেকে তৈরি হলো অ্যাক্সিলারি বার থেকে, সেটা হচ্ছে সেই একদম বেস পার্টটা হচ্ছে, একটা বেস পার্ট রয়েছে, একটা এরকম বেস পার্টটাকে আমরা বলি লিফ বেস বা পত্র
মূল, সেখান থেকে যে পার্টটা বেরোলো সেটা হচ্ছে পত্র বৃন্ত বা পেটিওল। আর সেখান থেকে পুরো পুরো চ্যাপ্টা অংশ যেটা সেটা হচ্ছে ল্যামিনা বা পত্র। বোঝা গেছে? অবশ্যই। এবার পাতা যদি তুমি দেখো, পাতা যে ল্যামিনার পার্টটা সেটা কিভাবে স্টেমের সঙ্গে জুড়ে আছে, মেইনলি স্টেমের সঙ্গে জুড়ে আছে লিফ বেস বা পত্রমূলের মাধ্যমে। এবং সেখানে এই পত্রমূলের মধ্যে যদি দেখো তুমি এই রিজনটা যেখানে ও স্টেম বা কাণ্ডের সঙ্গে জুড়ে রয়েছে, সেখানে কিছু কিছু এরকম দুটো ল্যাটারাল, দুটো যেখানে রয়েছে, যে জায়গা থেকে পাতা বেরোচ্ছে, যে জায়গা থেকে পাতা বেরোচ্ছে সেখানে মেনলি ল্যাটারালি, যখন এরকম মনে করো এখান থেকে একটা কাণ্ড বেরিয়ে এলো, তো সেই রিজনে দুটো ল্যাটারাল, দুটো পার্শ্ববর্তী ছোট ছোট পাতার মতো গঠন ধারণ করে, সেই ছোট পাতার মতো দুটো পার্শ্বীয় গঠন, সেগুলোকে আমরা বলে থাকি উপপত্র বা স্টিপেল। স্টিপেল বা উপপত্র, এক্সাক্ট পত্র না, এটা উপপত্র। এবার মনোকটিলেডন্স বা একবীজপত্রী উদ্ভিদের ক্ষেত্রে লিফ বেস যে রয়েছে, সেই লিফ বেসটা এক্সাক্ট এরকম নয়। যেখানে লিফ বেসটা কি হয়ে যায়, এই যে লিফ বেসটা দেখতে পাচ্ছ পত্রমূলটা, পত্রমূলটা ঠিক এরকম, পত্রমূলটা সেখানে একটু ফ্ল্যাটেন্ড হয়ে যায়, flattened. Leaf is mainly expanded into a sheath covering the stem partially whole. সেখানে এই শীটটা কি করছে, এইভাবে পার্শিয়ালি, আংশিক ভাবে অথবা সম্পূর্ণভাবে পুরো কাণ্ডকে বেষ্টন করে থাকে। এটা একবীজপত্রীদের ক্ষেত্রে, তুমি একবীজপত্রী যখন উদ্ভিদ নিয়ে দেখবে ওদের বেসটা এরকম এক্সাক্ট এরকম না, বেসটা একটু এলং ফ্ল্যাটেন্ড হয়ে গিয়ে একটু স্প্যান্ড হয়ে গিয়ে প্রসারিত হয়ে সে পুরো স্টেম বা কাণ্ডটাকে আংশিকভাবে বা সম্পূর্ণভাবে বেশ আবৃত করে থাকে। ঠিক আছে? কিছু কিছু লেগুমিনাস প্রাণীদের ক্ষেত্রে, কিছু কিছু সিম্ব গোত্রীয় উদ্ভিদ যেগুলো রয়েছে, লেগুমিনাস উদ্ভিদ, এই সিম্ব গোত্রীয়দের ক্ষেত্রে লিফ বেসা পত্রমূল যেটা রয়েছে সেটা একটু সোলেন টাইপের, এরকম সোলেন, সোলেন। ওখানে ছিল এক্সপ্যান্ড বা প্রসারিত, আর এখানে হচ্ছে স্ফীত টাইপ, একটু স্ফীত, একটু ফুলে যাওয়া, তাই তো, একটু সোলেন। সেটা হচ্ছে উপাধান বা পালভিনাস আমরা বলে থাকি, এটাকে আমরা পাফ, পাফ ফুলে গেছে তাই এটা মানে পালভিনাস। তো যেখানে ফুলে গেছে বা পালভিনাস, এটা পালভিনাস। তাহলে একবীজপত্রীদের ক্ষেত্রে আমরা দেখলাম যে সেখানে প্রসারিত হয় পত্রমূলটা কাণ্ডকে আংশিকভাবে সম্পূর্ণভাবে আবৃত করে। শিম্বকোষ্ঠ বা লেগুমিনাসের ক্ষেত্রে কি হয়, লেগুমিনাসের ক্ষেত্রে এই লিফ বেস গুলো বা পত্রমূল যেগুলো রয়েছে সেগুলো একটু স্ফীত হয়ে, স্ফীত হয়ে স্ফীত থাকে, মানে এই যে একদম যেরকম এক্সাক্ট জুড়ে যাচ্ছে সেরকম কিছু না, ওটা একটু ফুলে যায়। তো এখানে যেমন আমি বেসটা এরকম দেখিয়েছিলাম, সেখানে বেসটা কি বললাম, যে এখানে বেসটা হচ্ছে এরকম স্ফীত। তো সেই দুজনটাকে আমরা বলে থাকি পালভিনিস। পেটিওল বা পত্রবিন্দু আমাদের কি করে, হেল্পিং হোল্ড দ্য ব্লেড টু লাইট। পাতার যে আহ পত্র ফলকটা রয়েছে, সে পত্র ফলকটাকে সূর্যালোকের দিকে, মনে করো পাতা যখন সালোক সংশ্লেষ করবে তার প্রচুর পরিমাণে সূর্যালোকের প্রয়োজন, তো সেই সূর্যালোক গুলো সে কোথা থেকে পায়, মেনলি সূর্যালোক এরকম যদি হয় যে তুমি পাতায়, আমি এরকম দেখাচ্ছি, কাণ্ড রয়েছে এরকম, পাতা যদি এইভাবে থাকে, তো সে কি সূর্যালোক এক্স্যাক্টলি ভাবে পাচ্ছে? এই কাণ্ড যদি একদম পারপেন্ডিকুলার ভাবে থাকে, সরি মানে পাতা যদি একদম কাণ্ডের সঙ্গে পারপেন্ডিকুলার থাকে, তবেই বেশিরভাগ পরিমাণ, তবে চান্স রয়েছে বেশি থেকে বেশি সূর্যালোক সে পাবে। তো কে এই কান মানে ধরে রাখছে, কে কে এভাবে এক্স্যাক্টলি সূর্যালোকের দিকে ধরে রাখছে, সেটা হচ্ছে পত্র। পেট্রোলে আমরা অলরেডি জিনিসগুলো দেখলাম, মানে পালভিন লিফ বেসের বা পত্র মূলের। পেটিওল বা পত্রবিন্দু হচ্ছে বিবৃত, বিবৃত যেটা ধরে রাখে। ঠিক আছে? পেটিওল কি করে, সেই ব্লেড বা যে পত্র ফলক রয়েছে সেটাকে সূর্যালোকের মধ্যে ধরে রাখতে সাহায্য করে। এবং প্লেটিওল অনেকটা থিন এবং ফ্লেক্সিবল হয় বলেই এর আরেকটা কি গুরুত্বপূর্ণ মানে ভালো সুবিধা রয়েছে, সেটা হচ্ছে যেহেতু খুবই সরু লম্বা এবং নমনীয় হয়ে থাকে পত্রফলক পত্রবিন্দু, তাই এর পত্রফলককে বাতাসের মধ্যে আন্দোলিত হতে সাহায্য করে। এক্সাক্ট যদি এরকম রিজিড হতো, দৃঢ় হতো, তাহলে যদি বাতাসে ভেঙে দিতে পারতো। এবার যেহেতু এই রিজনটা নরম, এবং যেহেতু এই রিজনটা খুবই নমনীয়, তাই বাতাসের সঙ্গে সঙ্গে কি করতে পারে, সে আন্দোলিত হতে পারে। ঠিক আছে?
ফ্ল্যাটারিং উইন্ড, এজন্য বেশি থেকে বেশি ফ্রেশ এয়ার লিপ সার্ফেসে পৌঁছে। একদম বাতাস আসছে, তাহলে বাতাসের কারণে যেহেতু পত্রবিন্দু একদম ফ্লেক্সিবল বা নমনীয়, তাই মুভ করবে এরকম এরকম ভাবে। এটা এক্স্যাক্টলি ভালো। তাহলে ফ্রেশ এয়ার, যেমন ফ্রেশ এয়ার পেলো, বাতাস যেমন একদম শুদ্ধ বাতাস বাতাস যেমন পাচ্ছে পত্রফলক, তেমনি সূর্যালোকও পাচ্ছে, দুটোই কে করছে? পত্রবিন্দু। যার ফলে সালোক সংশ্লেষ ম্যাক্সিমাম পরিমাণে হতে পারে। ঠিক আছে। ল্যামিনা বা লিফলেট, যেটাকে আমরা বলে থাকি পত্র ফলক, সেই পত্র ফলকটা দিয়ে দেখো, এটা মেইনলি গ্রিন হয়ে থাকে। গ্রিন এক্সপ্যান্ডেড পার্ট, প্রসারিত অংশ লিখে, যার মধ্যে মেইনলি ভেইন বা শিরা এবং তার সঙ্গে ভেনলেস বা উপশিরারও রয়েছে। তবে একদম যদি সেন্টার দেখো, একটা খুবই প্রমিনেন্ট, ওখানে দেখতে পাচ্ছ একদম প্রমিনেন্ট, সেন্টারের মধ্যে একদম প্রমিনেন্ট একটা মাঝ বরাবর একটা সুস্পষ্ট শিরা থাকে, যেটা আমরা বলে থাকি মধ্য শিরা বা মিডল প্রমিনেন্ট, যেটাকে আমাদের মিড রিব বা মধ্য শিরা। এবার এই শিরাদের মেনলি কাজ কি? শিরারা হচ্ছে মেনলি কি করে দেখো, শিরার এরকম রয়েছে, একবীজপত্রী দেখেছে এরকম, বা দ্বিবীজপত্রী দেখেছে এরকম বলে। তো শিরারা মেনলি কাজ হচ্ছে, এরা লিফলেটকে একটা রিজিডিটি, এটা একটা মনে করো বেস ফ্রেমওয়ার্ক বলি না আমরা, যখন বিল্ডিং বানাচ্ছি ফ্রেমওয়ার্ক, তো সেই ফ্রেমওয়ার্কটা এরা তৈরি করে। তো রিজিডিটি এক যেমন প্রদান করে, দৃঢ়তা প্রদান করে, তেমনি তার সঙ্গে সঙ্গে জল, খনিজ পদার্থ এবং খাদ্যদ্রব্য এদের সংবহনেও সাহায্য করে। তার সঙ্গে সঙ্গে পত্রফলকের আকৃতি বা শেপ, তার মার্জিন বা কিনারা, অ্যাপেক্স বা অগ্র যেটা নিচে পত্র, এবং সারফেস বা এই যে পত্রফলক। তো এক্সটেন্ট অফ ইনসেশন অফ ল্যামিনা, ল্যামিনা কি? ল্যামিনা হচ্ছে দেখো, ল্যামিনা হচ্ছে একদম কোনো রকম ইনসিশন না থাকতেও পারে, বা কোনো রকম ভেদ না থাকতে পারে, আবার এরকম ভেদ থাকতে পারে। দেখো এরকম দেখা গেল কমপ্লিট নয় ইনসিশন, কিন্তু পুরোটা যায়নি। এবার ইনসিশন যদি একদম রিব, মিড রিব অব্দি পৌঁছে যায়, তাহলে দেখো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। তো বেসড অন যে এদের কিরকম সারফেস, কিরকম বা এদের আকার আকৃতি শেপ, যেটা বললাম শেপ, এদের মার্জিন বা কিনারা, অগ্র বা অ্যাপেক্স, এই সমস্ত জিনিসগুলো এবং তার সঙ্গে সঙ্গে পত্র ভেদের বিস্তৃতিটার বেসিসে আকার বিভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন প্রকারের ছিল। ঠিক আছে? প্রথম জিনিস যেটা আমরা বলছি সেটা হচ্ছে শিরাবিন্যাস বা ভেনিস। ঠিক আছে। ভেনেসের মানে কি? ভেন এর ফর্মেশন, অর্থাৎ এই যে শিরা উপশিরা গুলো আমি বললাম যে হ্যাঁ প্রত্যেকটা মাথার মধ্যে শিরা উপশিরা রয়েছে, তো সেই শিরা উপশিরা গুলো কিভাবে নিজেদেরকে পত্র ফলকের মধ্যে সজ্জিত করে, সেটাকে আমরা বলে থাকি শিরা বিন্যাস বা when the venous is our network venation is standard reticulum। এবার যদি এটা একটা রেটিকুলেট, মানে এটা যদি দেখো, এখানে দেখো আমরা যদি জালাকার তৈরি করছি না, জালকাকার, তো এই জালকাকার শিরাবিন্যাস আমরা বলে দেবো, জালের মতো যদি তৈরি করে শিরা উপশিরা গুলো মিলে, তাহলে সেটাকে আমরা বলে থাকি জালকাকার, জালিকাকার শিরাবিন্যাস বা রেটিকুলেট শিরাবিন্যাস। অন্যদিকে ভেইন গুলো যদি একে অপরের প্যারালাল, সমান্তরাল ভাবে থাকে, তাহলে সেটাকে আমরা বলে থাকি সমান্তরাল শ্রেণীবিন্যাস বা প্যারালাল শ্রেণী। দ্বিবীজপত্রী উদ্ভিদদের ক্ষেত্রে মেনলি রেটিকুলার বা জালিকাকার দেখা যায়, এবং একবীজপত্রী উদ্ভিদদের ক্ষেত্রে মেনলি প্যারালাল বা এরকম শ্রেণীবিন্যাস দেখা যায়, সেটা হচ্ছে সমান্তরাল শ্রেণীবিন্যাস। ওকে। অলরেডি আমরা আসলে একবীজপত্রী দ্বিবীজপত্রীর মধ্যে অনেকগুলো ডিফারেন্স পেয়ে গেলাম। তো একটা প্রশ্ন আমার হচ্ছে, মূলের মধ্যে যে একজনের কাছে প্রধান মূলটা অংশ থাকে, আরেকজনের কাছে থাকে হচ্ছে গুচ্ছমূল অংশ, সেরকম এখানে একটা তারা একজনের কাছে রয়েছে রেটিকুলেট বা জালিকাকার শ্রেণীবিন্যাস, আর একজনের কাছে রয়েছে শিরাবিন্যাস, আরেকজনের কাছে রয়েছে সমান্তরাল শিরাবিন্যাস। ঠিক আছে। নেক্সট পার্ট হচ্ছে টাইপ অফ লিভস। আমি বলেছিলাম যে তার পাতার আকার, আকৃতি, শেপ, তার টার্মিনাল গুলো, তাই তো, তার অ্যাপেক্স বা অগ্র কতটা গো, এবং তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে তার মধ্যে যে ভেদ গুলো রয়েছে, সেই ভেদের বিস্তার কতটা গভীর, এক্সটেন্ড কতটা, তার বেসিসে পাতাকে আমি বিভিন্ন ভাগ করে থাকি। তো মেইনলি দু টাইপের আমরা দেখে থাকি, সেগুলো হচ্ছে সিম্পল এন্ড কম্পাউন্ড। তো পাতাকে আমরা তখনই দেখো, পাতা দু টাইপের বললাম, সিম্পল বা সরল, আর একটা কম্পাউন্ড বা যৌগিক। হ্যাঁ। তো সরল আর যৌগিক পত্রের মধ্যে কি ডিফারেন্স বা কি পার্থক্য রয়েছে সেটা বোঝো। যে সরল পত্র বা যেটাকে আমরা বলছি সিম্পল লিভস, সেই সরল পত্র হচ্ছে
তখনই আমরা সেটাকে বলবো, যখন যে পত্র ফলকটা রয়েছে, যে তোমার ল্যামিনাটা রয়েছে না, যে ল্যামিনা বা লিফ ব্লেডটা রয়েছে, এটাকে আমরা সরল তখনই বলবো, কোনো একটা পাতাকে সরল তখনই বলবো যখন তার ল্যামিনা বা লিফ ব্লেডটার মধ্যে কোনো রকম ইনসিশন নেই। হয় কোনো রকম ইনসিশন নেই, ইনসিশনের কোনো ভেদ নেই, অথবা যে ভেদটা রয়েছে সেটা একদম মিডরি অব্দি পৌঁছায়, মধ্যশিরা অব্দি পৌঁছে নিয়ে। তো এই টাইপের পাতাগুলিকে আমরা কি বলবো? এটা হচ্ছে সিম্পল লিফ বা সরল পত্র। এবার যদি ইনসিশন একদম মিডরি অব্দি পৌঁছে যায়, তাহলে এরকম দেখতে হবে। এই পাতাগুলি হচ্ছে কম্পাউন্ড ও যৌগিক পত্র। দুটো ক্ষেত্রে মনে রাখতে হবে যে বোথ সিম্পল এবং কম্পাউন্ড লিফ, সরল এবং যৌগিক পত্র দুটোর মধ্যেই আমরা পেটের যে অ্যাক্সিস পাবো, সেই অ্যাক্সিসের মধ্যে তুমি দুটোর ক্ষেত্রেই বাড পাবে ও মুকুল পাবে। কিন্তু তুমি বলো পাতা মানে পত্র আর যে লিফলেট বা যে পত্র গুলো পাবো আমরা, লিফলেট গুলোকে বলা হয় পত্র। তো তুমি পত্র আর পত্রকে মধ্যে কিভাবে ডিফারেন্স করেন, কিভাবে বলবো যে এইটা একটা আলাদা পাতা না, এটা একটা আলাদা পাতা না, এরা কেন পত্র, এরা কেন লিফলেট? তো বেসিসটা হচ্ছে যে পাতা, সেটা সরল পাতা হোক বা একটা যৌগিক পত্র, দুটোর ক্ষেত্রে এদের বেসের মধ্যে তুমি একটা মুকুল বা বাড পাবে। কিন্তু এই যে পত্রগুলো দেখতে পাচ্ছি, পত্রগুলোর বেসের মধ্যে কোনো রকম মুকুল পাওয়া যাবে না। তার বেসিসে আমরা বলতে পারি যে পুরোটা একটাই পাতা, তার মধ্যে এগুলো সব হচ্ছে লিফলেট বা পত্র। ঠিক আছে। কম্পাউন্ড লিফ বা যৌগিক পত্র দুটো প্রকারের হতে পারে। এটা হচ্ছে পিন্নেটলি কম্পাউন্ড লিফ। যৌগিক পত্র দু প্রকার হতে পারে, এটা হচ্ছে পিন্নেটলি কম্পাউন্ড, পক্ষল যৌগিক পত্র। পক্ষল যৌগিক পত্র কথাটি হচ্ছে যে বেশ কিছু পত্র একটা কমন অ্যাক্সিস, মানে একটা সাধারণ অক্ষের মধ্যে বা পত্রক অক্ষ যেটাকে বলে থাকি, সেই পত্রক অক্ষ বা অ্যাক্সিস যেটা বলি, হ্যাঁ না, যেটা মেইনলি এই ক্ষেত্রে মিডরিপ বা মধ্যশিরায় পাতার মধ্যশিরায় মেইনলি এটা বোঝায়। ঠিক আছে না, এই যে পত্রক অক্ষ বা আহ, সাধারণ অক্ষকে ডিফাইন করছে, তার তার রেফারেন্সে সমস্ত পাতাগুলো অ্যারেঞ্জ থাকে। ঠিক আছে, সজ্জিত থাকে এই পত্রক অক্ষের মধ্যে। আর অন্যদিকে পামেটলি এর একটা উদাহরণ বলে, এই উদাহরণ হচ্ছে নিম। নিম। আর পামেটলি কম্পাউন্ড লিফ, পামেটলি কম্পাউন্ড লিফ হচ্ছে যেখানে লিফলেট গুলো প্রত্যেকটা, যে পামেটকে তুমি বলতে পারো, পামেট মানে কি, আমার পাম, করতলা যেটা রয়েছে আমাদের করতলা, তো করতলাকার বলতে পারি তাহলে আমি পামেটলি, তাহলে করতলাকার, করতলাকার, ঠিক আছে, করতলাকার, করতলাকার যৌগিক পত্র। কিরকম হবে? এখানে সমস্ত পত্রগুলো একটা সেম পয়েন্টে অ্যাটাচড, এখানে কোনো সজ্জা নেই, ডাইরেক্টলি দেখো এটা সেম পয়েন্টে অ্যাটাচড, যেটা হচ্ছে একদম টিপ অফ দ্য পিটিএম, পত্রবিন্দের একদম টিপ যেটা রয়েছে সেখানে। এই দেখো, এটা পুরো পত্রবিন্দু পেটেল, একদম টিপের মধ্যে দেখো সবগুলো পত্রগুলো সজ্জিত। আর এখানে পত্রগুলো দেখো একটা কমন অ্যাক্সিস বা যেটাকে বলে পত্র কক্ষ বা অ্যাক্সিস, যা মেনলি কিন্তু মেরুদণ্ডকে রিপ্রেজেন্ট করছে, সেটার মধ্যেই এরা সব সজ্জিত রয়েছে। এবং দেখো একদম বেসের মধ্যে, পুরো পাতার একদম বেসের মধ্যে দেখো এখানে আমরা কিন্তু বার দেখতে পাচ্ছি, কিন্তু সেটা কিন্তু প্রত্যেকটা পত্রকে বেসের মধ্যে নেই। এটা কিন্তু খুব আলাদা দেখুন। নেক্সট আসছি ফাইলোট্যাক্সি বা, তাহলে পত্র পক্ষর যৌগিক পত্র কার মধ্যে হয়? নিম। আর করতলা লাগার যৌগিক পত্র হচ্ছে সিল্ক কটন। ঠিক আছে, এরকম সমস্ত উদাহরণগুলো সাধারণত কোশ্চেন হিসেবে জিজ্ঞেস করা হবে। নেক্সট হচ্ছে পত্র বিন্যাস বা ফাইলোট্যাক্সি। কিভাবে পাতাগুলি, স্টেম, কাণ্ড বা তার শাখা প্রশাখা গুলোর মধ্যে কিভাবে তারা সজ্জিত থাকে, সেই সজ্জাটাকেই আমরা বলে থাকি পত্র বিন্যাস বা ফাইলোট্যাক্সি। পত্র বিন্যাস বলতে আমরা বললাম যে পত্রের বিন্যাস, পাতারা কিভাবে কাণ্ডের মধ্যে বা শাখাগুলোর মধ্যে কিভাবে তারা নিজেদেরকে সজ্জিত করে রাখছে, সজ্জা রীতিটাই হচ্ছে পত্র বিন্যাস। তিন টাইপের হয় মেনলি। অল্টারনেট, এটা অবশ্যই মানে বোঝায় একান্তর। অপোজিট, যার মানে হচ্ছে অভিমুখ, অপোজিট অবশ্যই এগুলো মানে বলা দরকার নেই। এবং হোল্ড বা আবর্ত, প্রত্যেকটা নামের মধ্যে কিন্তু মানে রয়েছে। অল্টারনেট, একটার পর একটা থাকে, অর্থাৎ এই মনে করো তুমি একটা একান্ত পত্র বিন্যাস যেখানে প্রতিটা পর্ব থেকে একটা করে পাতা বেরোয়, প্রতিটা পর্ব থেকে একটা করে পাতা বেরোচ্ছে, দেখো এগুলো সব পর্ব, প্রতিটা পর্ব থেকে একটি করে পাতা একান্তর ভাবে রিলিজ হয়। মানে একটা পর্বের ডান দিকে অল্টারনেট, তাহলে আরেকটা পর্বের বাম দিকে।
তারপর একটা ডান দিকে, তারপর একটা বাঁ দিকে। এই যে একান্তর হবে, বুঝতে পারছো? এটাকে আমরা বলি অল্টারনেট টাইপ বা একান্তর। কোথায় দেখা যায়? চায়না রোজ, মাস্টার্ড, সানফ্লাওয়ার, সূর্যমুখী, জবা, চায়না রোজ, মাস্টার্ড বা সরিষা ক্ষেত্রে। অপোজিট বা অভিমুখ, অপোজিট মানে প্রত্যেকটা পর্ব থেকে দুটো পাতা বেরোয়। ইচ নোট থেকে এ পেয়ার অফ লিভস, দুটো পাতা বেরোচ্ছে, যেগুলো অপোজিট টু ইচ আদার, এদিকে একটা, একে অপরের একদম বিপরীতমুখী অবস্থান করছে। কোথায় দেখা যায়? মেইনলি ক্যালোট্রপিস এবং গুয়াভা, আকন্দ আর হচ্ছে পেয়ারা উদ্ভিদে। নেক্সট হচ্ছে আবর্ত। আবর্ত বুঝতে হচ্ছে একটাই পর্ব থাকবে, একটা পর্ব থেকে দুইয়ের বেশি পাতা যখন বেরোয়, এবং পুরো একটা দেখো এরকম একটা পুরো আবর্ত ঘূর্ণিঝড় করে ফেলে, বুঝতে পারছো? পাতাগুলো একের বেশি আবর্ত। এটা ছিল অল্টারনেট, এটা ছিল অপোজিট। দেখো একটা দুটো বেরোচ্ছে একসঙ্গে, একদম অপোজিট। আর এখানে দেখো একটা পর্ব থেকে দুই এর বেশি বেরিয়েছে এবং পুরো একটা আবর্ত তৈরি করেছে। আচ্ছা, পুরো একটা রিং এর মতো, এটা কোনো সেন্টার, এখান থেকে এটাকে কি বলে থাকি আমরা? সরি, কোন প্রকারের মধ্যে দেখা যায় এটা? আলস্টোনিয়া বা ছাতিম গাছের, ঠিক আছে, হয়ে গেল। এটাই ছিল মেনলি পত্রবিন্যাস বা পাতার বিন্যাস। তো বেসিক্যালি বলছি, এটা বেসিক্যালি এটাই বোঝায় যে পর্ব থেকে কটা পাতা বেরে। তো তার বেশি আমরা তিন টাইপেরই দেখলাম। একটা বেরোচ্ছে যেটা অল্টারনেট ভাবে সজ্জিত, একান্তর ভাবে। একটা দুইটা বেরোচ্ছে যেটা একে অপরের অপোজিট, তাই অপোজিট। আবর্ত বা হোল্ড হচ্ছে পুরো একটা হোল তৈরি করছে, তাই না? একে দুই এর বেশি বেরিয়ে পুরোটা আবর্ত তৈরি করছে, আবর্ত করে। তো এটা হচ্ছে আবর্ত পত্রবিন্যাস। চলো, নেক্সট আমরা দেখছি মডিফিকেশন অফ লিভস। সরি, মডিফিকেশন অফ লিভস তো নেই। নেক্সট যেটা আসবে সেটা হচ্ছে ইনফ্লোরেসেন্স বা পুষ্প বিন্যাস। এতক্ষণ আমরা দেখলাম পত্রের বিন্যাস, এবার দেখবো পুষ্প বিন্যাস। কিভাবে পুষ্প বিটবের মধ্যে সজ্জিত থাকবে। এবার দেখো, পুষ্প বিন্যাস কথাটি অর্থ হচ্ছে তোমরা বেসিক্যালি পুষ্প কি, ভালো করে বলি। হোয়াট ইজ ফ্লাওয়ার? ফ্লাওয়ার ইজ নাথিং বাট আ মডিফাইড শুট, মানে একটা রূপান্তরিত বা পরিবর্তিত বিটপ, তাই তো? যেখানে বিটপ অগ্রস্থ শুট অ্যাপিকাল মেডিসিন, বিটপ অগ্রস্থ ভাজক কলাগুলো যেগুলো রয়েছে, সেগুলো কিছু পরিণত হয়ে যাচ্ছে পুষ্প ভাজক, পুষ্প সৃষ্টিকারী ভাজক কলার মধ্যে, তাই তো? যেটা আগে শুট তৈরি করছিল, এটা এখন কি তৈরি করে? ফ্লাওয়ার। একটা মডিফিকেশন, বেসিক্যালি পরিবর্তন। এবং এক্ষেত্রে আমরা জানি দুটো নোট কি হয়, নোট গুলো সাধারণত এলঙ্গেট করে থাকে। এখানে নোট গুলো এলঙ্গেট হয় না, বরঞ্চ এলঙ্গেট পুরো কনডেন্স হয়ে যায়। কোনো কি এখান থেকে একটা বেরোলো, এখান থেকে একটা বেরোলো, এখান থেকে একটা বেরোলো, এখান থেকে একটা বেরোলো। আমি যদি পুরোটাকে কম্প্রেস করে দিই, তাহলে কিরকম হবে? এরকম হয়ে যাবে না? দেখো, এটাই বেসিক্যালি ফ্লাওয়ার। এর প্রত্যেকটা ইন্টারনোড গুলো কি হয়ে গেছে? ইন্টারনোড গুলো ছোট হয়ে গেছে, ইন্টারনোড গুলো পুরোপুরি কনডেন্স হয়ে গেছে, সম্প্রসারিত হয়নি, সংকুচিত হয়ে গেছে পুরোপুরি ভাবে, ঠিক আছে? পুষ্পাক্ষের যে শীর্ষভাগ গুলো রয়েছে, অ্যাপেক্স যেটা রয়েছে, সেখান থেকে বিভিন্ন প্রকারের ফ্লোরাল অ্যাপেন্ডেজ, বিভিন্ন ধরনের পুষ্পপত্রগুলি ক্রমান্বয়ে বেরোয়। The apex produces different kinds of floral appendages laterally at successive nodes instead of leaves. অর্থাৎ এই যে অ্যাপেক্স গুলো রয়েছে, তোমার যে অক্ষের যে শীর্ষ রয়েছে, সেখান থেকে বিভিন্ন রকমের ফ্লোরাল অ্যাপেন্ডেজ গুলো বেরোয়। ফ্লোরাল অ্যাপেন্ডেজ বলতে কি বোঝাচ্ছি আমি? পুষ্পের অংশগুলো, তাই না? সেটা হোক পেটাল, সেপাল, তাই না? সে প্রত্যেকটা অ্যাপেন্ডেজ বেরোয় ল্যাটারালি সাথে, প্রত্যেকটা নোটের মধ্যে, সাকসেসিভ নোটের মধ্যে বেরোচ্ছে। ইনস্টেড অফ লিভস, পাতা না বেরিয়ে সেখানে কি বেরোচ্ছে? পুষ্প পত্র। এবং তারা একটা ক্রমানুযায়ী সজ্জিত, ঠিক আছে? when a shoot tip transforms into flower, যখন একটা বিটপের অগ্রভাগটা যখন ফুলে পরিণত হয়, সেটা সবসময় কিরকম হয়? তখন যেটা সবসময় একক পুষ্পী হয়। মনে করো যদি একদম শুট টিপটা যদি ফ্লাওয়ারে পরিণত হয়, তাহলে এটা যদি ফ্লাওয়ার হয়ে যায়, তাহলে এই ফ্লাওয়ারটা যদি দেখো, এই ফ্লাওয়ারটা তো একক পুষ্পী হবে না, সলিটারি। এবার এই অ্যারেঞ্জমেন্ট অফ ফ্লাওয়ার্স অন দ্য প্রোডাক্টস, পুষ্প অক্ষের মধ্যে পুষ্পগুলো কিভাবে অ্যারেঞ্জ থাকছে, সেটা এই অ্যারেঞ্জমেন্টটা কেন বলা হচ্ছে পুষ্প বিন্যাস, ইনফ্লোরেসেন্স, ডিপেন্ডিং অন ওয়েদার দ্য অ্যাপেক্স গেটস ডেভেলপড। এবার যেটা মনে করো যে এই অ্যাপেক্স বা যে
শীর্ষটা রয়েছে, শীর্ষ যদি নিজেই ফ্লাওয়ারে পরিণত হয়ে যায়, তাহলে আর এখান থেকে গ্রো হওয়ার চান্স থাকলো না। এবার যদি সে পরিণত না হয়, তাহলে কিন্তু সে আলটিমেট আবার গ্রো করতে থাকবে। তো ওয়েদার ইটস ডেভেলপস ইন্টু ফ্লাওয়ার, ফ্লাওয়ারে পরিণত, পুষ্পে পরিণত হলো নাকি এ বৃদ্ধি করেই যাচ্ছে, দুটা মেইন মেজর টাইপের ইনফ্লোরেসেন্স দেখা যায়, যেগুলো হচ্ছে রেসিমোস এবং সাইমোস, অর্থাৎ অনিয়ত আর নিয়ত। অনিয়ত আর নিয়ত। তো রেসিমোস কথার মধ্যে এখন রেস রয়েছে। রেস মানে কি? দৌড়বে। তার মানে এর কোনো থামার কোনো মানে নেই। রেসিমোস টাইপ ইনফ্লুয়েন্স যেখানে মেইন অ্যাক্সিস কন্টিনিউস টু গ্রো, মানে এর শীষের মধ্যে কোনো ফ্লাওয়ার তৈরি হচ্ছে না, তাহলে এ কন্টিনিউ করছে grow। আর পুষ্পগুলো কি হচ্ছে? ল্যাটারালি বেরোচ্ছে, অ্যাক্রোপিটাল ম্যানারে। অ্যাক্রোপিটাল ম্যানারে সব থেকে আগে যে বেরিয়েছে সবার পিছনে থাকবে, সবার নিচে থাকবে, আর সবার লাস্টে যে বেরিয়েছে সবার উপরে থাকবে। এভাবে, এভাবে গ্রো করছে, দেখো এভাবে গ্রো করছে, এভাবে গ্রো করছে, গ্রো করছে, গ্রো করছে, আর কন্টিনিউ টু গ্রোথ, আনলিমিটেড গ্রোথ হবে। আমাদের যে সাইমোস কি বা নিয়ত, যেটা নিয়ত পুষ্পবিন্যাসে যে ফ্লাওয়ারটা রয়েছে, বা যেটাকে আমরা বলি মঞ্জুরি দণ্ড, সেটা কি इरफान হয়েছে? শীর্ষ ভাগটি পড়ে। ইয়েস স্যার। सेशन को हमें रैप अप करना होगा। ठीक है सर, बस ये एक लाइन में बचा है, मैं ठीक है, खत्म कर ठीक देता हूँ। তো নিয়ত পুষ্পবিন্যাস হচ্ছে মেইনলি এখানে মঞ্জুরি দণ্ড যেটা রয়েছে, মানে পুষ্প অক্ষ যেটা বললাম, সেই অক্ষটা এখানে ছিল। রেসিমোস বা অনিয়ত প্রকারে কি ছিল, যে একদম শীর্ষ অক্ষটা পুষ্প পরিণত হচ্ছে, কিন্তু এখানে পুষ্প পরিণত হচ্ছে না। এখানে শীর্ষ বা, সরি ভুল বললাম, যে রেসিমোস বা অনিয়ত প্রকারে এটা কন্টিনিউস টু গ্রোথ, এই মঞ্জুরি দণ্ড পুষ্প পরিণত হচ্ছে না, মানে সে গ্রো করে যাচ্ছিল, করে বৃদ্ধি হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে একদম অ্যাক্সিস পার্টটা কি হচ্ছে? ফুলে পরিণত হয়ে যায়। ফলে তার কাছে আর কোনো স্কোপ থাকছে না বৃদ্ধির। তো একটা সীমিত পরিমাণ বৃদ্ধি এখানে দেখা যায়, এবং তারপরে ফুলগুলো একদম যখন গ্রোথ বন্ধ হয়ে গেল, সেখান থেকে ফুল, তো সবার প্রথম যে ফুলটা বেরোবে সে সবার উপরে থাকবে, আর সবার লাস্টে যে ফুলটা বেরোচ্ছে সে সবার নিচে। তাহলে এখানে যে প্যাটার্নটা দেখতে পাই, সেটা হচ্ছে বেসিপিটাল। ওখানে ছিল অ্যাক্রোপিটাল, যেটাকে আমি বলি অগ্রণমুখ, যে আগে এসে সে উপরে, অগ্রণমুখ যে আগে এসেছে নিচে, অগ্রণমুখ। আর এখানে আমাকে কি দেখা যায়? নিম্নমুখ। নিম্নোন্মুখ মানে যে সবার আগে এসে সবার উপরে, আর যে সবার পরে এলো সবার নিচে, এটা নিম্নমুখ। আর ওখানে ছিল যে সবার লাস্টে এসে সবার উপরে, অগ্রণমুখ। ঠিক আছে। তো এটাই বেসিক্যালি দু টাইপের পুষ্পবিন্যাসের মধ্যে পার্থক্য, সেটা হচ্ছে রেসিমস বা অনিয়ত, আর সাইমস বা কাইমস বা নিয়ত পুষ্পবিন্যাস। ঠিক আছে।